উইলিয়াম হার্ভে প্রথম হচ্ছে মানবদেহের রক্ত সংবহন সম্পর্কে পূর্ণাঙ্গ গতিপথ এটা আবিষ্কার করেন। এটা প্রথমেই আছে, এটা দাগ দিয়ে ফেলো লাইনটা। আরেকটা এক্সট্রা ইনফো আমি এখানে বলে যাই, লিনেক হ্যাঁ, স্টেথোস্কোপ আবিষ্কার করেন লিনেক। আচ্ছা, এরপরে যে কথাগুলো আছে যে মানুষ শরীরে, আচ্ছা নতুন এবার কিছু চেঞ্জ হয়েছে তাই না? আগে ছিল মানুষের শরীরে টোটাল হচ্ছে 4 থেকে 6 লিটার, মানে এখন আসছে, আগে 5 থেকে 6 লিটার ছিল, এখন এটা চেঞ্জ করে দিচ্ছে 4 থেকে 6 লিটার। এটা একটু চেঞ্জ করে লেখো। এবং এটা বলতেছে যে তোমার শরীরের, আগে বলছিল যে 8%, এখন বর্তমান তথ্য হচ্ছে এটা হচ্ছে তোমার শরীরের 7 থেকে 8%। তো তুমি এর পাশাপাশি এখানে দাগ দিয়ে আরো কিছু জিনিস নোট করবা। সেটা হচ্ছে লিভার বা যকৃৎ কত, মানে দেহের মোট ওজনের 3 থেকে 5%। আচ্ছা, ব্রেন, মস্তিষ্কের ওজন কত, 2%। আচ্ছা, গতদিন অস্থির অধ্যায় পড়ছিলাম, তখন ওখানে বলছিলাম যে বোনস, অস্থি হচ্ছে পুরুষের বেলায় মোট ওজনের 15%, পুরুষের, আর হচ্ছে নারীদের দেহের মোট ওজনের 10%। ঠিক আছে, এতগুলো তথ্য আমরা একই জাতীয় তথ্য পাইছি। এবারে রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, জানো পিএইচ হচ্ছে 7.4, এর আশেপাশে 35 থেকে 45 আমরা ধরি, এবং এর যে আপেক্ষিক গুরুত্ব সেটার মান কত, পানি থেকে বেশি। হ্যাঁ, এরপর হচ্ছে অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাধীনতা, এই কথাটা মনে রাখতে হবে। কিসের উপস্থিতির জন্য, জৈব নাকি অজৈব? অজৈব লবণের উপস্থিতির জন্য। দেখো রক্তের সান্দ্রতা পানির তুলনায় বলতেছে কত, 5 গুণ বেশি। 5 গুণ বেশি কেন? একটা হচ্ছে আরবিসি, আর একটা হচ্ছে প্লাজমা প্রোটিন থাকার কারণে। আরবিসি এবং প্লাজমা প্রোটিন থাকার কারণে এটি হয়, এই যে 5 গুণ বেশি হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিনকে বলা হয় যে দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার। দেখো পরের পেজে আমি চলে গেছি, প্রোটিনের সঞ্চয় ভান্ডার কোনটাকে বলা হয়, প্লাজমা প্রোটিন। এখন রক্তকে যদি আমি ভাগ করি তাহলে কি কি পাবো, 55% পাবো হচ্ছে রক্তরস, ইংরেজিতে যেটাকে বলা হয় প্লাজমা। এটা হচ্ছে কি হালকা হলুদ বর্ণের, প্লাজমার রং কিন্তু লাল না। আচ্ছা, আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে 45%, এগুলো হচ্ছে রক্ত কণিকা পাবো 45%। এবার মানুষের রক্ত কণিকা কয় ধরনের আছে, 3 ধরনের। আচ্ছা, এই যে রক্ত কণিকা, এগুলো সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি, কণিকাগুলো সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে হিমাটোপয়েসিস। তাহলে যদি কখনো হিম এই শব্দটা থাকে, হিম শব্দটা থাকলে বুঝে নিবা যে এটা রক্ত বোঝাচ্ছে। হ্যাঁ, রক্তের সাথে জড়িত। পয়েসিস মানে হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া। তাহলে এখন এই যে 3 ধরনের রক্ত কণিকা আছে, এই 3 ধরনের নাম আমরা একটু বলবো। দেখো প্রথমত হচ্ছে আরবিসি, তোমরা এই নামে চেনো, এর নাম কি, এরিথ্রোসাইট। এখন এর শব্দের অর্থটা একটু তোমার জানতে হবে। এরিথ্রোস শব্দের অর্থ হচ্ছে রেড, লাল, আর সাইট এই কথাটা আসছে কি থেকে, সেল থেকে, সেল বা কোষ থেকে। তাহলে এরিথ্রোসাইট মানে কি, যে লাল রক্ত কণিকা, আরবিসি আমরা যেটা বলে চিনি। এরপর কি আছে ডাব্লিউবিসি, সেটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, তাই না? এখন দেখো যে লিউকো এই শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন বা সাদা, আর সাইট মানে তো হচ্ছে সেল, কোষ। তাহলে লিউকোসাইট এটা নাম হবে, এটা হচ্ছে এরিথ্রোসাইট মানে আরবিসি, লিউকোসাইট মানে ডব্লিউবিসি। আচ্ছা, আরেকটা জিনিস আসছে, সেটা কি প্লেটলেটস এর অপর নাম কি, অনুচক্রিকাস। আর একটা নাম কি, থ্রম্বোসাইট। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসো রক্তরস বা প্লাজমা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এই যে প্লাজমা প্রোটিন থাকে, এটা হচ্ছে কত পার্সেন্ট, প্লাজমা প্রোটিনের কথা বলতেছি, প্লাজমা প্রোটিনে চলে যায়। প্লাজমা প্রোটিন এটা বলতেছে হচ্ছে 7.5%। এখন বলো প্লাজমা প্রোটিন কি কি আছে, সবাই এই নেমোনিকটা জানো, সেটা হচ্ছে GPA5, তাই না? GPA5, জিতে গ্লোবিউলিন, তারপর প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, আর এফ এ ফাইব্রিনোজেন।
আচ্ছা, নামের শেষে জেন থাকলে নরমালি নিষ্ক্রিয় হয়। তো এই যে গ্লোবিউলিন এবং এই যে অ্যালবুমিন, ঠিক আছে, এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন এই দুইটা প্রোটিনই একসাথে কোথায় কোথায় পাই? আমি তোমাদের পড়াইছি, একটু বলো। হ্যাঁ, কোথায় কোথায় পাই? ডিমের সাদা অংশ হচ্ছে অ্যালবুমিন আর কুসুমটা হচ্ছে গ্লোবিউলিন। আচ্ছা, এখন পাইলাম কি? এই যে ধরো প্লাজমাতে পাইলাম এইমাত্র। আচ্ছা, এছাড়া আর কোথায় পাইছি? দুধে পাই। দুধে হচ্ছে ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্ট গ্লোবিউলিন, এই দুটো মিলে একসাথে বলছিলাম হোয়ে প্রোটিন। আচ্ছা, তাহলে দুধে এই দুটো জিনিস একসাথে পাওয়া যায়। আরেকটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে পেশি, মায়ো অ্যালবুমিন, মায়োগ্লোবিউলিন। তাহলে এই চারটা জিনিস একটু নোট করে পড়তে বলবো। অ্যালবুমিন এবং গ্লোবিউলিন উভয় প্রোটিন উপাদান কোথায় কোথায় আমরা পাই। আর জিপিএ 5। এরপর বলতেছেন যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেগুলো নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো, এখান থেকে আমি শুধু জ্যান্থিনটা তোমার পড়তে বলবো। জ্যান্থিন, বাকিগুলো তুমি মোটামুটি রেশনের অধ্যায় পড়ছো বা মুখস্থ আছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই জাতীয় যে জিনিসপত্র। লেখো, রক্তরসের কাজ হচ্ছে আমি অধিক কার্বন ডাই অক্সাইড তাজা খাবো। লেখো, আমি অধিক কার্বন ডাই অক্সাইড তাজা খাবো। আমি দিয়ে প্রথমে কি বলতেছি? অম্লক্ষারের সমতা, অম্লক্ষারের সমতা রক্ষা করে। অধিক কার্বন ডাই অক্সাইড কিন্তু অল্প পরিমাণ অক্সিজেন পরিবহন করে। রক্তরস তাজা, রক্তের তারল্য রক্ষা করে, বর্জ্য পদার্থ পরিবহন করে। ঠিক আছে, খাবো, খাবো ও তাজা, যা দিয়ে হচ্ছে রক্ত জমাট বাঁধার উপকরণ, এটা হবে জ দিয়ে। আর খাবোতে খাদ্য সার হচ্ছে এটা, আর ব দিয়ে লিখবে হচ্ছে এবার বর্জ্য পদার্থ। খাদ্য সার এবং রেশন বর্জ্য পরিবহন করে। দেখতে পাচ্ছ? রক্তকণিকা, এটা তো বলছি, এটা সৃষ্টির প্রক্রিয়া কি? হেমাটোপয়েসিস। আচ্ছা, এই পেজে চলে আসে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট আমরা পড়া শুরু করি। এক্ষেত্রে কি হবে? এটা দেখতে হচ্ছে দ্বি অবতল চাকতির মতন, দ্বি অবতল চাকতির মতন, এবং হচ্ছে নিউক্লিয়াস বিহীন কিন্তু হিমোগ্লোবিন যুক্ত। নিউক্লিয়াস বিহীন কিন্তু হিমোগ্লোবিন যুক্ত। এর হচ্ছে দুইটা মাপ তোমার পড়া লাগবে। এটা হচ্ছে 7.3 মাইক্রোমিটার আর এটা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। বুঝছো কিনা? এটা হচ্ছে 7.3 মাইক্রোমিটার, সেটা হচ্ছে এই কণিকার গড় ব্যাস, আর প্রান্তের দিকে হচ্ছে 2.2 মাইক্রোমিটার। স্তন্যপায়ী প্রাণীদের ভিতর কেবলমাত্র উটের রক্তকণিকায় নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে, এই তথ্য নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, এর সাথে একটু লামা লিখে রাখবা, এক্সচেঞ্জ ফ্যাক্টর লিখে রাখবা লামা। ঠিক আছে, তোমরা এটা কোথায় পড়ছো? প্রাণী ভৌগোলিক অঞ্চলে পড়ছো, যে লামা, আলপাকা, গোয়াঙ্কা, ওই জিনিসগুলো। আচ্ছা, এছাড়া আরো কি কি বলছিলাম? এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের ভিতর বলছে, কেমন? আচ্ছা, এছাড়া আমি যদি বলি মেরুদণ্ডী প্রাণীদের ভিতর কার কার রক্তে নিউক্লিয়াস আছে, এরকম হচ্ছে হতে পারে ব্যাং। অপশনে অনেক সময় দেখা যায় এই কোশ্চেনটা, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে পাবা ব্যাং। আগে রুই মাছ, আমাদের সে পরিচিত রুই মাছ, ওর তো লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত মেরুদণ্ডীদের ভিতর। ঠিক আছে, আর এইটা কার? এটা হচ্ছে স্তন্যপায়ীদের ভিতর। এই জায়গা হচ্ছে পার্থক্যটা, রেফারেন্সটা এখানে। এরপর বলতেছে কি, এই যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা কার হচ্ছে কতগুলো থাকবে? তো ভ্রূণ দেহে বলতেছে কত? 80-90 লাখ, 80 থেকে 90 লাখ। এরপর হচ্ছে শিশু দেহে, তাই না? শিশু দেহে হচ্ছে 60 থেকে 70 লাখ। এরপর হচ্ছে পুরুষ, পুরুষ পথে কি? পুরুষ পথে কি? 50। ঠিক আছে, পুরুষ হচ্ছে 50 থেকে 54 লাখ, আর নারী দেহে আরো কম, 44 থেকে 49 লাখ। তাহলে দেখতেছি উপর থেকে যত নিচে যাচ্ছি তত আমার কমতেছে। ঠিক আছে, এটা পরে শেষ। এরপর বলতেছে এটা কোথায় আসে, কোথা থেকে আসে? লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে আসে। আচ্ছা, তাহলে আমরা
আরেকটু ক্লিয়ার করে এটা দেখবো। দেখো একটা শিশু ভ্রূণ দেহে যখন হচ্ছে জাইগোট থেকে মানে প্রথম 3 সপ্তাহ, প্রথম 3 উইকস যখন হয় তখন পর্যন্ত কুসুমতলি থেকে, আচ্ছা এখানে আরবিসি তৈরি, এটা একটু লিখে নিবে এক্সট্রা ইনফো। কুসুমথলি থেকে আরবিসি তৈরি হয় প্রথম 3 সপ্তাহ। এর মানে যে 3 উইকস থেকে 6 মাস 6 মান্থস পর্যন্ত হচ্ছে যকৃৎ এবং প্লীহা থেকে। এরপরে যে গর্ভাবস্থার 6 মাস থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে লাল অস্থিমজ্জা। ঠিক আছে, এটা একটু নোট করে নাও। তারপরে জানো যে লাল অস্থিমজ্জারে যখন এই দায়িত্ব দিয়ে দেয় তখন যকৃৎ আর প্লীহা এতে খুব একটা খুশি হয় না, ওরা তখন কি ভাঙা শুরু করে। এছাড়া আমরা আরেকটা জিনিস কি জানি যে কিডনি থেকে এরিথ্রোপয়েটিন এটা আসে, যেটা বোন ম্যারোতে প্রবেশ করে, বোন ম্যারো অস্থিমজ্জা থেকে প্রবেশ করে এবং এখান থেকে আরবিসি তৈরি হয়। এরকম একটা সিকোয়েন্স আমরা জানি। কিডনি থেকে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন আসে যেটা বোন ম্যারো অস্থিমজ্জাতে প্রবেশ করে আরবিসি তৈরি করে। এখন যদি তোমার কোনো কারণে অক্সিজেনের স্বল্পতা হয় তোমার শরীরে, তাহলে এই জিনিসটা, এই ঘটনাটা আরো বেশি ঘটে। যেমন কোথায় তুমি নিচ থেকে উপরের দিকে উঠতেছো, কোনো পাহাড়ের উপর উঠতেছো, তাহলে তখন কি হবে? হ্যাঁ, তখন হচ্ছে আরবিসি উৎপাদন বাড়বে, কারণ উপরের দিকে অক্সিজেনের ঘনত্ব কম। হ্যাঁ, ব্যায়াম করলে, এছাড়া আরো কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে বাড়ে। তাহলে যদি লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া বলি, তাহলে তখন কি হবে? নাম কি হবে? এরিথ্রোপয়েসিস। হ্যাঁ, এরিথ্রোপয়েসিস। আর যদি সকল রক্তকণিকা একসাথে উৎপাদন করতে চাই, যদি হচ্ছে মানব দেহে আরবিসির সংখ্যার ঘাটতি হয়ে যায়, কমতি হয়ে যায়, তাহলে তখন কি বলবে? তাহলে বলবে হচ্ছে অ্যানিমিয়া, রক্ত শূন্যতা বা রক্ত অল্পতা বল। যেহেতু বায়োলজিতে কোনো শব্দের আগে এ থাকলে কি বুঝবা? অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট নাই, তাই না? তাহলে এ থাকার কারণে বলতেছি অ্যানিমিয়া। পৃষ্ঠা উল্টাও। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে হিমোগ্লোবিন যদি আমি ভাঙি তাহলে দুইটা অংশ পাই, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এটা একটু নোট করবো। এই যে আমাদের হিমোগ্লোবিন, এটা ভাঙলে দুইটা অংশ, একটা হিম অংশ একটা গ্লোবিন অংশ। তাই না? তো এই হিম অংশটা ভাঙলে তুমি পাবা কি? আয়রন, লৌহ পাবা। আর লৌহটা ফেরিটিন হিসেবে জমা থাকে, হিসেবে ফেরিটিন হিসেবে জমা থাকে এবং এটা পুনরায় ব্যবহৃত হয়। আবার যখন তুমি হিমোগ্লোবিন তৈরি করবে তখন এটা পুনর্ব্যবহৃত হয়, ফেরিটিনটা। আচ্ছা, গ্লোবিন যদি তুমি ভাঙো তাহলে এখানে দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে বিলিরুবিন আর হচ্ছে বিলিভার্ডিন। এখন এই দুটার রং বলো, একটু রং বলো। বিলিরুবিন হচ্ছে হলুদ, এটা বেড়ে গেলে জন্ডিস হয়, আর বিলিভার্ডিন হচ্ছে সবুজ। এই দেখো, এখানে আমাদের গ্রামে সবুজ নামে একটা ছেলে ছিল, মোটামুটি হ্যান্ডসাম। তো এলাকার যত মেয়ে আছে তার সাথে সবুজের ভালো খাতির, কিন্তু সবুজ তাও নিজের ভার্জিন দাবি করে।
আচ্ছা ঠিক আছে। আরেকটা কি ছিল? হলুদ রুবি সবুজ ভাবি, অ্যাকাউন্টের ব্যাপার। হলুদ রুবি সবুজ ভাবি, তাহলে লোহিত রক্তকণিকার কাজ আছে। এই যে ঘটনাটা কোথায় ঘটে বলতো? যকৃতের, হ্যাঁ কাফার কোষ। যকৃত কোষের ম্যাক্রোফেজের নাম কি? কাফার সেল। তাহলে যকৃতের ম্যাক্রোফেজ এই ঘটনাটা ঘটায়, হিমোগ্লোবিন ভাঙে। এখন হচ্ছে আরবিসি লোহিত রক্তকণিকার কাজ। এই কাজ হচ্ছে, আমি মনে রাখতাম বি 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 বি, চারটা বি আর কি। লোহিত রক্তকণিকার কাজ মনে রাখতাম চারটা বি। তাহলে বতে হচ্ছে তোমার বাফার রূপে ক্রিয়া করে। বতে হচ্ছে ব্লাড গ্রুপিং এ সাহায্য করে। আর বতে বিলিরুবিন আর বিলিভার্ডিন, এই যে দুটো কেবল দেখলাম, এই দুটা, এগুলো কি আরবিসির কাজ। এবার আরবিসি কিন্তু অধিক কার্বন ডাইঅক্সাইড, অধিক অক্সিজেন কিন্তু অল্প কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে, বুঝছো না? রক্তরসের উল্টা আর কি। এটা অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে আর কি, ভিসকোসিটি নিয়ন্ত্রণ করে। দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, উপরের দিকে আছে। নিচে মনে হয় আরো কথা আছে, সেটা হচ্ছে দেখো নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে এল আর্জিনিনের মতন কাজ করে। নাইট্রিক অক্সাইড সেটার সংকেত কি? NO। কিসের মতন কাজ করে? এল আর্জিনিনের মতন কাজ করে। আরেকটা কি আছে? H2S, এটা হচ্ছে রক্তবাহিকার সংকোচনের ভূমিকা পালন করে। এই দুটো একটু ভালো করে পড়তে হবে। সেরাটোনিনের কথা তোমরা আগে পড়ছো হয়তো, এটা হচ্ছে এরকম পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে বা সংকোচনে সাহায্য করে, এখানে একটা কথা আছে। তাহলে নাইট্রিক অক্সাইড হচ্ছে এল আর্জিনিনের মতন কাজ করে, H2S হচ্ছে রক্তবাহিকার সংকোচনে কাজ করে। তাহলে তোমার মনে করো যে একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, এখন তুমি মোটরের সুইচ খুঁজে পাচ্ছ না বা সুইচ তুমি অফ করতে যাচ্ছ, তার আগে কি করবা? পানি যাতে পড়ে না যায় অতিরিক্ত, কি করবা? পাইপটা এরকম চাপ দিয়ে ধরবা না? চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরলে কি আর পানি বেরোতে পারবে না, ঠিক কিনা? তাহলে এই যে রক্তবাহিকার সংকোচন কেন দরকার? রক্তপাত বন্ধ করার জন্য হেল্প হয় এতে, ঠিক আছে? এটা হচ্ছে আরবিসির একটা কাজ। এবার চলে যাও শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কি কি ভাগ, উপবিভাগ আছে? আচ্ছা, এর আগে কি আছে এখানে? শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে 4 থেকে 11,000 অনুপাতে আছে। আর তিনটা জিনিস আছে, ঠিক আছে? তাহলে শ্বেত রক্তকণিকা এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, তারপরে দানাদার অদানাদার দুই রকম হতে পারে। নরমালি WBC থাকে কত? থাকে হচ্ছে 4 থেকে 11,000। এখন দেখো, যদি একটা রোগীর তোমার কাছে একজন রক্তের রিপোর্ট নিয়ে আসছে, সিবিসি, সাপোজ তুমি দেখছো হচ্ছে 18,000 দেখছো, তাহলে তোমার কাছে এখন কি মনে হবে? তুমি কি করবা? এটা তো বেশি, তাই না? তাইলে WBC কে আমরা কি বলছিলাম একটু আগে? লিউকোসাইট। তাহলে এই যে বেশি আছে নরমালের থেকে, স্বাভাবিক তোমার 11,000-এর থেকে বেশি আছে, এটাকে বলা হয় লিউকোসাইটোসিস। স্বাভাবিকের থেকে বেশি আছে, যে সাইটোসিস যদি থাকে তাহলে বুঝবো কি কোনো কিছু প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে সাদা রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে লিউকোসাইটোসিস। যদি স্বাভাবিকের থেকে কম হয়, কোনো কারণে কমে যায়, তাহলে সেটা বলতেছে হচ্ছে লিউকোপেনিয়া। এখন এই যে পেনিয়া, যেটা এই যে পেন আছে, তাই না? পেনের অর্থ কি? কলম। যদি আমি ল ইগনোর করি তাহলে কি হয়? কম। লিউকোপেনিয়া, পেনিয়া মানে হচ্ছে কলম, পেন মানে কলম, কলমটা হচ্ছে কম।
আচ্ছা, এবার কথা হচ্ছে যে ঠিক আছে, তোমার এখানে 4 থেকে 11,000 তোমার রেঞ্জ, কিন্তু তুমি একটা সিবিসি রিপোর্ট করালে তুমি দেখলে কত 1,20,000 WBCS। এখন তুমি কি বলবা, যদি এরকম 11,000 থেকে 18,000 থাকে তাহলে তুমি বলবা যে তার রক্তে ইনফেকশন আছে, এই কারণে ডাব্লিউবিসি জীবাণু ধ্বংস করার জন্য ওখানে অনেক ডাব্লিউবিসি তৈরি করতেছে, তাহলে তাদের কি দিবা, অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়ি পাঠিয়ে দিবা, অ্যান্টিবায়োটিক খাও, 7 দিন 10 দিনের কোর্স শেষ করো, সুস্থ হয়ে যাবা। কিন্তু যদি তুমি দেখো এখানে ওই 11,000 হওয়ার কথা 1,20,000 হয়ে বসে আছে, 70,000 হয়ে বসে আছে, তখন তুমি কি বলবা, ক্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, ক্যান্সার হয়ে গেছে। এটা কি এই ঘটনাকে একে বলবে কি লিউকেমিয়া, বুঝলাম কিনা? রক্ত ক্যান্সার, রক্তের ক্যান্সার কি, ব্লাড ক্যান্সার কি বলা হয়, লিউকেমিয়া। তার কি বললো যে স্বাভাবিকের থেকে অতিরিক্ত ডাব্লিউবিসি থাকাকে বা তৈরি হওয়াকে বলবে কি লিউকোসাইটোসিস। আর যদি অস্বাভাবিক হারে ডাব্লিউবিসি বৃদ্ধিকে, শ্বেত রক্তকণিকার বৃদ্ধিকে বলা হয় রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া। বুঝতে পারছো ঘটনাটা? মানে এই যে সংখ্যা যেটা আমি দিচ্ছি এটা তোমার মুখস্থ লাগবে না, এটা জাস্ট আমি উদাহরণকে তরফে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিক বৃদ্ধি আর অস্বাভাবিক বৃদ্ধি এরকম একটা মানে কাহিনী তো আছে যে কিরকম হইলে অস্বাভাবিক বৃদ্ধি ধরবে। ঠিক আছে, বা এই দুটোর ভিতরে পার্থক্য কি, লিউকোসাইটোসিস আর লিউকেমিয়ার ভিতরে পার্থক্য কি, এটা বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এখন দেখো এই ছবি আছে এখানে কিছু। এটাকে আমরা কি বলি, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, ডাব্লিউবিসি কে বলি যে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলি। এটা তো জানো সবারই মনে আছে। মোবাইল মানে কি চলনশীল, আর এর বিপরীত শব্দ কি হবে, স্টেশনারি বা হচ্ছে মোশনলেস। লিখবা নাকি, লেখো। মোবাইল মানে হচ্ছে চলনশীল, হ্যাঁ, এর অ্যান্টোনিম লিখতেছি, অ্যান্টোনিম হচ্ছে স্টেশনারি, স্টেশনারি আর মোশনলেস। মোশনলেস এই দুটোই তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়তে গেলে ওখানে পেয়ে যাবা। দেখো ব্লাস্ট শব্দের অর্থ কি, অপরিণত কোষ। আর যদি আমি এখানে একটু বলে রাখি যে আরবিসি অনুপাত ডাব্লিউবিসি, আরবিসি ইজ টু ডাব্লিউবিসি, এই অনুপাতটা কত, এখানে হচ্ছে আমাদের বইতে 600:1 দেয়া আছে, 700:1 হচ্ছে এক্সট্রা ইনফো বা কোশ্চেন সলভ করতে যেতে তুমি পাইতে পারো, অনেক সময় 500:1 তুমি পেয়ে বসতে পারো। তা তোমার খেয়াল রাখতে হবে কি যে আগে কোনটা দিছে, এই অনুপাতের ক্ষেত্রে আগে কোনটা দিছে, আগে দিছে আরবিসি তারপরে দিছে ডাব্লিউবিসি, তাহলে কিন্তু তুমি এই অনুপাতে দিবা। যদি উল্টায় দেয় ডাব্লিউসি অনুপাত আরবিসি, তাহলে কি করতে হবে, হ্যাঁ তোমার অনুপাতটা উল্টায় দিতে হবে। আচ্ছা, এই যে ব্লাস্ট মানে কি বললাম, অপরিণত কোষ। আচ্ছা, এগুলো যদি আমি বলতাম সাইট, ব্লাস্টের দেখবো পরের ধাপ প্রত্যেকটা হয়েছে কি সাইট, তাহলে বলবো যে এটা পরিণত কোষ বোঝাচ্ছে। ঠিক আছে, সাইট হচ্ছে পরিণত কোষ। এবার ছবিটা দেখো, ওটাই না, এখানে দেখো এই যে আমাদের অস্থিমজ্জা, অস্থিমজ্জা থেকে দেখো স্টেম সেল আইছে, এই স্টেম কোষ থেকে আসছে কি এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট, ব্লাস্ট মানে কি পাইলাম, অপরিণত কোষ। তাইলে ব্লাস্টটা এরিথ্রোব্লাস্ট বলতেছে যে এর থেকে কি হবে, এরিথ্রোসাইট, পরিণত কোষ হবে। এরপর নাম কি, মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্ট কথাটা আমি এখানে একটু বোর্ডে লিখি, ছবি দেখাতে পারতেছি না, মাইলোব্লাস্ট। ঠিক আছে, এইখান থেকে আমি কি পাইছি, যে ব্লাস্ট পাইছি, তার মানে অপরিণত কোষ আছে এখনো। এখান থেকে আমি কি পাইছি, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, তিনটা কি পাইছি, ফিল পাইছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে মাইলোব্লাস্ট থেকে কাদের উৎপত্তি হয়, দানাদার শ্বেত রক্তকণিকাদের উৎপন্ন হয়। ফিল থাকলে দানাদার, ফিল থাকলে দানাদার। তাইলে মাইলোব্লাস্ট এই শব্দটা ভালো করে এই ছবির ভিতরে গোল্লা দিয়ে স্টার মারো, মানে এই শব্দটা পড়ানোর জন্য আমি বললাম যে ছবিটা পড়াবো। মাইলোব্লাস্ট কিন্তু আমাদের অধ্যায়ের ভিতরে কোথাও লেখা নাই, তাহলে বলতে পারে যে তোমাদের দানাদার লিউকোসাইট গুলো কোন জায়গা থেকে উৎপত্তি, তাহলে বলবো মাইলোব্লাস্ট কোষ থেকে। এরপরে যদি মনোব্লাস্ট বলি তাহলে ওর থেকে আসবে মনোসাইট, লিম্ফোব্লাস্ট বললে আসবে লিম্ফোসাইট। এই যে সাইট থাকলে সেই দুটো হচ্ছে দানাবিহীন, অদানাদার, তাই না? আর নিচে আছে কি মেগা ক্যারিওব্লাস্ট, দেখো মেগা ক্যারিওব্লাস্ট, তাহলে বড় নিউক্লিয়াস, যত উপরের থেকে তুমি ছবিতে দেখো নিউক্লিয়াস ওইটা সবচেয়ে বড় না আকারে,
হ্যাঁ, তাহলে এর থেকে আসবে কি মেগাক্যারিওসাইট, এর থেকে আসবে প্লেটলেট। আমার মনোসাইট আর লিম্ফোসাইট। তো মনোসাইট যেটা, মনোসাইট আর এটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে এই যে নামের শেষে সাইট থাকলে কি পরিণত কোষ এক, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে অদানাদার, ইংরেজিতে কি বলবো আমরা, অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে। গ্রানিউল মানে হচ্ছে দানা, এ থাকলে কি বুঝবো, অ্যাবসেন্ট, এ থাকলে অ্যাবসেন্ট, গ্রানিউল মানে দানা, যে দানা নেই। এখন কি আছে মনোসাইট, এইটা যখন বড় হয়ে যায় তখন এর নাম হয় ম্যাক্রোফেজ। আচ্ছা, ম্যাক্রো মানে কি বড়, আর ফেজ মানে কি খাওয়া, ভক্ষণ করা। তাহলে ম্যাক্রোফেজ শব্দের অর্থ দেওয়া হচ্ছে বৃহৎ খাদক। আচ্ছা, তাহলে এটার কাজ কি, মনোসাইট বা ম্যাক্রোফেজ এগুলো কি কাজ করে, ফ্যাগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণ করে। হ্যাঁ, ধাঙ্গর কোষ বলছিলাম আমরা। তাহলে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে কারা, ফ্যাগোসাইটোসিস করে কারা, মনে রাখবো হচ্ছে মামুনি। কি মামুনি, মতে হচ্ছে মনোসাইট, মতে ম্যাক্রোফেজ, আর নতে নিউট্রোফিল। আবার বলো, মতে মনোসাইট, মনোসাইটটা যখন বড় হবে, আমরা বলি না ছোট মনা, ছোট মনা, মনা যখন বড় হবে তখন তার নাম হবে ম্যাক্রোফেজ, বৃহৎ খাদক, অনেক অনেক খায়। আর হচ্ছে এটা কি নিউট্রোফিল। এই তিনজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। আর কে করতে পারে এই তিনজন ছাড়া, হ্যাঁ অনুচক্রিকাও কিছু পরিমাণ ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে। এরপরের কথা হচ্ছে দেখো, ম্যাক্রোফেজ যেহেতু নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে বড়, এখান থেকে আমরা একটা জিনিস আরো একটা জিনিস আইডিয়া করে রাখতে পারি বা পড়ে রাখতে পারি। এই যে আমাদের দানাদার অর্ধদানাদার মিলে 5 ধরনের রক্তকণিকা আছে, এর ভিতর বৃহত্তম হচ্ছে এই মনোসাইটটা, ঠিক আছে। সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটা, মনোসাইটটা। পারবো কিনা, সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটা, মনোসাইট। এর সাইজটা দেখো 12 থেকে 20 মাইক্রোমিটার বলছে, 12 থেকে 20 মাইক্রোমিটার। এরপর আসে হচ্ছে লিম্ফোসাইট। হ্যাঁ, বলছে, হ্যাঁ ওখানে লেখা আছে। তাহলে লিম্ফোসাইট আছে হচ্ছে, দেখো এর আয়ুষ্কাল হচ্ছে 100 থেকে 120 দিন, তার মানে অনেকটা আমাদের ডাব্লিউবিসি এর মতনই। আচ্ছা, 120 দিনে কয় মাস হয়, 4 মাস। হ্যাঁ, অনেকে আবার 3 মাস দাগ দিয়ে ফেলে ভুলে। তাহলে এখন আমাদের লিম্ফোসাইট আছে কয় ধরনের, বি, টি, আর এটা আছে কি এনকে কোষ, এনকে কোষ। এখন বলো যে টি, যে কোষ, টি সেল গুলো কোথায় পরিণত হয়, থাইমাস, থাইমাসে, টি ফর থাইমাস। এটা এমন একটা গ্রন্থি যেটা মানুষের সাথে সারা জীবন থাকে না। আর বি সেল, এটা হচ্ছে বোন ম্যারো, বি ফর বোন ম্যারো। আচ্ছা, এনকে কোষ, এটা হচ্ছে আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে টিউমার, টিউমার, হ্যাঁ টিউমার বা ক্যান্সার, আর এটা হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করে, টিউমার, ক্যান্সার বা ভাইরাস আক্রান্ত কোষ। এখন কথা হচ্ছে এই যে থাইমাস, আর এটা হচ্ছে বি কোষ। এই থাইমাসের ক্ষেত্রে তোমার এটাকে আমরা বলি কি হিউমোরাল বা কোষ মাধ্যম প্রতিরক্ষা দেয়, কোষ মাধ্যম প্রতিরক্ষা। আর এই যে ব্লাড, বি ফর কি মনে রাখবো, ব্লাড, তাহলে রক্ত মাধ্যম প্রতিরক্ষার অংশ হচ্ছে এটা। বুঝছি কি বুঝি নাই, বি ফর ব্লাড, তাহলে মনে রাখবো বি কোষ যেটা, সেটা রক্ত মাধ্যম প্রতিরক্ষা দেয়, আর টি তে হচ্ছে কোষ মাধ্যম প্রতিরক্ষা। ইংরেজিতে একটু দেখো, এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর ওটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। রক্ত মাধ্যম প্রতিরক্ষা ইংরেজিতে কি বলতেছে, হিউমোরাল ইমিউনিটি। আচ্ছা, এখন চলে আসো দানাদারের ভিতর। দানাদার নামের শেষে কি থাকে, ফিল থাকে, ফিল থাকে। দেখো তাহলে ফিল করলে দানাদার, আমি মনে রাখতাম কি, ফিল করলে দানাদার। এরপর কি আছে, লিশম্যান রন্ধ্রকে এটা বিভিন্ন রং দেয়। তুমি এই ছবিতে দেখো
যদি হচ্ছে নিউক্লিয়াস সবচেয়ে বড় কাট তাহলে বলতে হবে লিম্ফোসাইটে। দেখছো এই ছবিতে পুরোটা জুড়েই এর সাইটোপ্লাজমের পুরোটা জুড়েই বলতে গেলে নিউক্লিয়াস। এবার সে আসো, প্রথম হচ্ছে ডট ডট দেখতে পাচ্ছ ছবির ভিতর, ডট ডট দেখতে পাচ্ছ, এইগুলোই কিন্তু আমাদের সে দানা। ঠিক আছে, আমরা যে বলছি সেটা আমাদের দেখাও দিচ্ছে চোখে আঙুল দিয়ে। এবার দেখো এই নিউক্লিয়াসটা 1 2 3 খণ্ডে বিভক্ত দেখাচ্ছে ছবিতে নিউট্রোফিলে। পরেরটা দেখা যাচ্ছে যে হেডফোনের মতন 2 খণ্ডে বিশিষ্ট, পরেরটা হচ্ছে আবার খণ্ড খণ্ড বিশিষ্ট বোঝাচ্ছে। তাহলে এই যে দানাদার যে লিম্ফোসাইট গুলো আছে, তো গ্রানুলোসাইট তো প্রথমে বলতেছি। তো প্রথম কথা হচ্ছে সাইটোপ্লাজমে দানাও দেখা যাচ্ছে এবং এর নিউক্লিয়াস গুলো খণ্ড বিশিষ্ট। কিন্তু এদের হচ্ছে অদানাদারদের এদের সাইটোপ্লাজমে দানাও ছিল না, প্লাস নিউক্লিয়াসও কোনো খণ্ড বিশিষ্ট ছিল না। তো দুইটা জিনিসই কিন্তু একসাথে, দুইটাই কিন্তু একসাথে। এরপরে কি আছে, নিউট্রোফিল হচ্ছে 40 থেকে 60% এর মতন। এখন এটা হচ্ছে 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট, এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। এরপর আছে হচ্ছে এখানে ছবিতে দেখো তোমার দেখাচ্ছে একটা কৈশিক জালিকা, কৈশিক জালিকার এই প্রাচীরে সামান্য একটু গ্যাপ আছে দেখতে পাচ্ছ, ওই গ্যাপ দিয়ে দেখো একটা নিউট্রোফিল স্কুইজ হয়ে নিজের সংকুচিত করে বাইরে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাকে কি বলা হয়, ডায়াপেডেসিস। ডায়াপেডেসিস কোন শব্দের শেষে সিস থাকলেও তুমি অবশ্যই বুঝে নিবা যে এটা প্রক্রিয়া। আচ্ছা, যদি বলে যে ডায়াপেডেসিস দেখায় কোনটি, নিউট্রোফিল, কোন রক্তকণিকা ডায়াপেডেসিস দেখায়। এবার কি আছে, ইউসিনোফিল। ইউসিনোফিল এটা আচ্ছা, যে নিউট্রোফিল যেটা সেটা লিশম্যান রঞ্জকে কেমন দেখাবে, নিউট্রোফিল। হ্যাঁ, নিউট্রোফিল, তাহলে এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল। আচ্ছা, আর দুটো কথা মনে রাখবা, অ্যাসিড সবসময় হচ্ছে রেড, সেটা লিটমাস পেপার বলো বা অন্য যাই কিছু বলো, অ্যাসিড হচ্ছে রেড, শেষে কি আছে, ডি আছে। আর আরেকটা কি আছে, বেস। বেস শব্দটা কয় অক্ষর, 4 অক্ষর। প্রথমে কি, প্রথমে বি শেষে ই, তাহলে বেস হচ্ছে ব্লু, প্রথমে বি শেষে ই, বেস ব্লু। অ্যাসিডের শেষে রেড, বেস ব্লু। অ্যাসিড অম্ল সবসময় লাল, ক্ষার সবসময় নীল। ঠিক আছে, লিটমাস হোক, অমুক হোক, তমুক হোক, তুমি দেখবো যে শব্দটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এটা কি বলতেছি, বেসোফিল। যেটা বেসোফিল কি রং ধারণ করবে, অবশ্যই নীল রং ধারণ করবে। আচ্ছা, আর আমি যদি বলি ইউসিনোফিল, এটা কি রং ধারণ করবে, ইউসিনোফিল এটা হচ্ছে লাল রং ধারণ করবে। কেমন? এবার ইউসিনোফিল এটা তো লাল বর্ণ, 2 থেকে 4%। দেখো এটা হচ্ছে অ্যালার্জি, পরজীবী সংক্রমণ এবং বিভিন্ন স্নায়ুতন্ত্রের রোগের কারণে এটা দায়ী করা হয় বা এটাতে ব্যাখ্যা করা যায়। তো অ্যালার্জি এই শব্দটা হচ্ছে আমি বিশেষ করে পড়তে চাচ্ছি, অ্যালার্জি কোশ্চেন আসলে মেইনলি এটাই আসে যে অ্যালার্জির জন্য দায়ী কোনটি। তাহলে আমি কি করে পড়াই, যে একটু শেষে টান দিয়ে পড়বো, অ্যালার্জি, অ্যালার্জি ই, তো শেষে আমি টান দিলে কি পাচ্ছি, সৌরভ, ই। তাহলে ই দিয়ে তুমি মনে রাখতে পারবা ইওসিনোফিল, অথবা আরো একটা লাভ আছে, সেটা হচ্ছে অ্যালার্জি ই, তার মানে আইজি ই। ইমিউনোগ্লোবুলিন ই হচ্ছে অ্যালার্জির সাথে জড়িত, সম্পর্কিত। লাস্টে কি আছে, বেসোফিল। লাস্টে আছে বেসোফিল, সেটা হচ্ছে খাড়া শক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। এখন আছে কি বেসোফিল, এখানে বেশ কিছু মজার জিনিস আছে, আমি আশেপাশের থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো বেসোফিল শব্দটায় কয় অক্ষর, 4 অক্ষর। তাহলে এটা দুটো জিনিস তৈরি করে, এটা হচ্ছে হেপারিন, কয় অক্ষর, হিস্টামিন, কয় অক্ষর, 4 অক্ষর। এই দুটো শব্দের গঠনও অনেকটা সেম, প্রথমে হয় শেষে ন, প্রথমে হয় শেষে ন। ঠিক আছে, তাহলে হেপারিন আর হিস্টামিন কোন জায়গা থেকে আসে, বেসোফিল থেকে। তাহলে দেখছো বাকি সবগুলো তুমি কিন্তু পাবা একাধিক, 5টা অক্ষর বা আরো বেশি, একমাত্র বেসোফিলই হচ্ছে 4 অক্ষর। তাহলে হেপারিন হিস্টামিন দুটাই 4 অক্ষর করে, একদম মনে রাখা সহজ, একদম সহজ। এবার কি হয়, হিস্টামিন কিসের সাথে জড়িত, হ্যাঁ এটা হচ্ছে অ্যালার্জির সাথে জড়িত। আর হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, অ্যান্টিকোয়াগুলেন্ট বলি এটা আমরা, অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, তাহলে হ্যাঁ এই রক্তকণিকা গুলোই ছিল, ইউসিনোফিল ছিল না।
হিস্টামিন হচ্ছে ওইখানে আমরা দশম অধ্যায়ে পড়ছি, প্রতিরক্ষা অধ্যায়ে হচ্ছে একটু এই কথাটা বলছি অ্যালার্জির সাথে সম্পর্কিত। আর তুমি যেটা বলতেছো বা এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে, ঠিক আছে? তাহলে শ্বেত রক্তকণিকার আলাদা করে কাজ ওরকম আর পড়ার দরকার নেই, আমরা যা যা বলে গেছি ওই আবার বিশেষ করে হচ্ছে মামনি, হ্যাঁ, মানে মনোসাইট, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল, এইগুলো যে ফ্যাগোসাইটোসিস করে এগুলো এরা 3 পয়েন্টে ভাগ করে আবার লিখছে, 3বারই লিখছে। হেপারিন আর হিস্টামিনের পয়েন্ট ওরা আলাদা করে বানাইছে, আর ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জিতে সাড়া দেয়, এই আরেকবার বলছে। তাহলে আমাদের অলরেডি হয়ে গেছে সবগুলো পড়া। অনুচক্রিকাতে একটু চলে আসো, দেখো মেগা ক্যারিওসাইট কোষ থেকে। মেগা ক্যারিওসাইট, মেগা শব্দের অর্থ কি? বড়। ক্যারিয়ন মানে মেগা হচ্ছে বড়, ক্যারিয়ন, ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস, মেগা ক্যারিয়ন। সাইট মানে কি? কোষ, তার মানে কি বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। ছবিতে আমরা দেখছি উৎপত্তির ওই ছবিটাতে যে, আচ্ছা, অনুচক্রিকা নিজে কিন্তু নিউক্লিয়াস বিহীন, আমাদের ডাব্লিউসিও নিউক্লিয়াস বিহীন, অনুচক্রিকাও নিউক্লিয়াস বিহীন, কিন্তু অনুচক্রিকা যে জায়গা থেকে আসছিল তার একটা বড় নিউক্লিয়াস ছিল। মেগা ক্যারিওসাইট কোষ থেকে হচ্ছে এদের উৎপত্তি। এই অনুচক্রিকা স্বাভাবিক থাকে কত? 1.5 লাখ থেকে 4 লাখ। তুমি জানো যে 1.5 লাখের নিচে নেমে গেলে তখন আমরা কি বলি? ডেঙ্গুতে পড়ছো। 1.5 লাখের নিচে নেমে যায়। তোমাদের কখনো হয়েছিল কারো ডেঙ্গু? আচ্ছা, এবার হচ্ছে যকৃৎ এবং প্লীহায় ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে, যকৃৎ এবং প্লীহায় ধ্বংসপ্রাপ্তি ঘটে। আচ্ছা, এই অনুচক্রিকার কাজের ভিতর চলে আসো, দেখো প্লেটলেট প্লাক গঠন করে, তারপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, এছাড়া আছে গ্রোথ ফ্যাক্টর। তাহলে ক্লটিং ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর জাতীয় কথা পাইলে আমি কি দেখাবো? অনুচক্রিকা দাগ দিয়ে আসবো, ফ্যাক্টর জাতীয় কথা। আর কি আছে? সেরাটোনিন নিঃসরণ করে ক্ষরণের মাধ্যমে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তকণিকা দ্রুত, রক্তবাহিকা দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে। এর আগে আমি কোনটাই পাইছিলাম এরকম? H2S, আর H2S, এটা রক্তবাহিকার সংকোচন করে। আর এখানে কি পেলাম? সেরাটোনিন, সেরাটোনিন আর্জেন্টিনায় সেরা, তাই না? হ্যাঁ, গ্যাস্ট্রিক পিটের আর্জেন্টাফিন কোষ থেকে সেরাটোনিন ঘটিত হয়। ওখানে পেরিস্টালসিস না। এরপর এখানে আরেকটা জিনিস, কত নাম্বার? 4 নাম্বার পয়েন্টটা দেখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে আমি আগে বলছি যে মামুনি ছাড়া আর একটা কে করে কিছু মাত্রা ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে অনুচক্রিকা। তাহলে রক্ত কোষগুলোকে কোষ না বলে কণিকা কেন বলতেছি? এক তো হচ্ছে এটা বিভাজিত হতে পারে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে নির্দিষ্ট কোনো অঙ্গাণু, কোষে অঙ্গাণু নেই, গলগি বডি, হ্যাঁ, প্লাস্টিড, তারপরে মাইটোকন্ড্রিয়া, এসব তেমন কিছু নাই। পার্থক্যের ছকে একটু আসতে পারো। মনোসাইট আর লিম্ফোসাইট এইগুলো হচ্ছে 2 থেকে 5 দিন, এটা 100 থেকে 120 দিন গেল। নিউট্রোফিল এটা 2 থেকে 5 দিন, ইউসিনোফিল হচ্ছে 8 থেকে 12, বেসোফিল হচ্ছে 12 থেকে 15। এখন কথা হচ্ছে এদের সবার ব্যাস দেখো, ব্যাস হচ্ছে সবার মোটামুটি 12 দিয়ে শুরু, কিন্তু এক্সেপ্ট লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে 6 থেকে শুরু। তাহলে যদি আমি বলি সবচেয়ে ছোট শ্বেত রক্তকণিকা কোনটা? লিম্ফোসাইট। তাহলে লেখো রক্তকণ, ছোট ছোট, আর লেখা লাগবে না, ছোট লিখে রাখো। আর মনোসাইটটা হচ্ছে বড়, মনোসাইটটা হচ্ছে বড়, 12 থেকে 20 বলছিলাম, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি সবচেয়ে বড়। পরের পেজে চলে আসো, ক্লটিং ফ্যাক্টর টোটাল কয়টা আছে? 13টা। এর ভিতর অতি গুরুত্বপূর্ণ কয়টা? 4টা। এগুলো কি দিয়ে মনে রাখি? সবাই জানো, ফুল পরে থুপ করে, তাই না? কত হচ্ছে? ফাইব্রিনোজেন, তারপরে প্রোথ্রম্বিন, তারপরে থ্রম্বোপ্লাস্টিন, আর পরে হচ্ছে ক্যালসিয়াম 2+। তাহলে যদি বলে যে কোন ধাতব আয়নটি রক্ত দমন করতে সাহায্য করে, আমরা দেবো ক্যালসিয়াম। আর যদি বলে যে কোন ভিটামিন রক্ত দমন করতে সাহায্য করে, তাহলে হচ্ছে ভিটামিন কে। আচ্ছা, এইটুকুই আমি ছকের থেকে পড়তে ইম্পর্টেন্ট মনে করি। আর একটা কথা বলতে পারো, হিমোফিলিয়া, হিমোফিলিয়া কোন কোন রক্তকণিকার কারণে হয়, মানে ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয়? সেটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 9, ঠিক আছে? 8 এবং 9 নম্বর ফ্যাক্টরে হয়। যদি 8 এর অভাবে হয় তাহলে হিমোফিলিয়া এ বলি, হ্যাঁ, বা ক্লাসিক বলি। আর 9 এর অভাবে হলে হ্যাঁ হিমোফিলিয়া বি বলতে পারি।
আচ্ছা দেখো, দেহের ভিতরে প্রত্যেক মুহূর্তে তোমার কিন্তু অনেক রক্তবাহিকা, কোষিক তালিকা এগুলো ছিঁড়ে যাচ্ছে, আবার নতুন করে জমাট বাঁধতেছে, কিন্তু তুমি এগুলো টেরও পাচ্ছ না, নাহলে ব্যথায় অবস্থা খারাপ হয়ে যেত, তাই না? তাহলে এই ঘটনাকে বলা হয় কি, দেখো, হিমোস্টাসিস। হিমোস্টাসিস হিমোস্টাসিস হ্যাঁ, তাহলে হচ্ছে রক্ততঞ্চন, রক্তবাহিকা ছেড়ে যায়, এই সমগ্র পদ্ধতিকে একবারে বলা হয় হিমোস্টাসিস। আর একটা কথা আছে, সেটা হচ্ছে হোমিওস্টাসিস। হ্যাঁ, এটা হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, এটা হচ্ছে ক্লড বার্নার্ড আবিষ্কার করছিলেন, তাই না? এখন কথা হচ্ছে হোমিওস্টাসিস জিনিসটা কি? এটা হচ্ছে মনে করো বলতে পারো যে লবণের আয়নের ভারসাম্য রক্ষা। তোমরা পড়ছো না যে একটা কোষের ভিতর সবসময় পটাশিয়াম বেশি থাকে অন্তঃকোষীয় তরলে, আর সোডিয়াম হচ্ছে বহিঃকোষীয় তরলে বেশি থাকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এরকম আয়নের বা লবণের ভারসাম্য রক্ষা করার জন্য এটা দায়ী থাকে, হোমিওস্টাসিস প্রক্রিয়া বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই পটাশিয়াম আর সোডিয়ামের মানটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে ষষ্ঠ অধ্যায়, ওখানে যে দেখলে হবে না। আমি একটা পিডিএফ পাঠাইছিলাম তোমাদের টেলিগ্রাম গ্রুপে, ওইটা দেখে কি তুমি পরিবর্তনগুলো কি লিখে নিয়েছো বইতে? তা থেকেও করেনি মনে হয়। 10-12 পেজ, মানে এক এক লাইন করে একটা পিডিএফ বানায় দিছি 10-12 পেজের। পরে চলে আসো, দেখো, তঞ্চিত রক্ত তঞ্চন হবার পর রক্ত থেকে পিত্ত, রক্ততঞ্চন পিত্ত থেকে, কি লিখছে, তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশকে কি বলে? সিরাম। এখন সিরামের কোন ফ্যাক্টর থাকে না? এটা হচ্ছে 1, 2, 5, 8, এই চারটা জিনিস থাকে না। ঠিক আছে, চারটা জিনিস থাকে না, 1, 2, 5, 8, 1258 থাকে না, ছকের ভিতর লেখা আছে। ঠিক আছে, এখানে হচ্ছে এই প্লাজমিন, এই লাইনটা একটু দাগ দাও, প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়, এটা দেখছি প্র্যাকটিস বুকে আছে, পাইছো নাকি? আচ্ছা, এখন কি আছে, স্বাভাবিক মানুষের রক্ত তঞ্চন কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট, আর এর সাথে অতিরিক্ত কিছু লিখতে চাও, রক্তক্ষরণ কাল হচ্ছে 1 থেকে 4 মিনিট, আর আগে রক্ত তঞ্চন কাল আমাদের এই বইতে ছিল 3 থেকে 8 মিনিট, পুরানো তথ্য আর কি, বেশ পুরানো তথ্য। যদি রক্ত তোমার কোথাও করোনারি ধমনীতে আটকে যায়, তাহলে তাকে কি বলবা? রক্ত যদি জমাট হয়ে যায়, বলবো হচ্ছে হার্ট অ্যাটাক। ঠিক আছে, হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত তঞ্চন হলে হার্ট অ্যাটাক। এবার দেখো বোর্ড করে লেখা আছে, আর মস্তিষ্কে হলে স্ট্রোক। ঠিক আছে, এবার বলতেছে যে দেহের ভিতর রক্ত জমাট বেঁধে যায় না কেন? দেহের ভিতর রক্ত জমাট বেঁধে যায় কেন? হ্যাঁ, প্রথম একটাই বললে, সবাই মিলে তো চান্দা তুলে একটা করলে মাত্র। এক্সট্রেস কি আবার? উচ্চগতি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মসৃণতা, দ্বিতীয় হচ্ছে রক্তনালী, প্রথম কথা রক্তনালীর ভিতর অন্তর্গত মসৃণ, দ্বিতীয়ত হচ্ছে গতি বেশি, তৃতীয়ত হচ্ছে তোমার হেপারিন। ঠিক আছে, এই তো বাইরের কোশ্চেন আসে, এটা বলতে পারো। হেপারিন কি বলা হয়? অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, তো আলিম স্যার বইতে একটা কথা লিখছে যে স্বাভাবিক অবস্থায় অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা, সেটা প্রোকোয়াগুলেন্টের থেকে বেশি সক্রিয়। প্রোকোয়াগুলেন্ট কোনটা? ওই যে ট্যারোটেক ক্লটিং ফ্যাক্টর, ওদেরকে আমরা বলি প্রোকোয়াগুলেন্ট, ওদের থেকে অ্যান্টিকোয়াগুলেন্টটা বেশি শক্তিশালী, আপার হ্যান্ড নিয়ে থাকে, এই কারণে দেহের ভিতরে রক্ত জমাট বেঁধে যায় না। ঠিক আছে, প্লাজমা এবং সিরামের ভিতর পার্থক্য দেখো, সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা, সেরোটোনিন কম থাকে, এটা সেরোটোনিন বেশি থাকে, এই পয়েন্টটা একটু দাগ দিয়ে রাখো। এরপর চলে আসো লসিকা বা লিম্ফ। 4 থেকে 8 লিটার রক্ত পদার্থ, 4 থেকে 8 লিটার তরল পদার্থ থাকে। ঠিক আছে, লসিকার পরিমাণ কত? 4 থেকে 8 লিটার। লসিকা বা লিম্ফ বলা হয়। ঘাসফড়িং এর বেলায় কি রক্ত লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে, এই কারণে এটাকে কি বলা হয়? হিমোলিম্ফ।
আচ্ছা, এবার চলে আসো, যদি এইটা না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। লসিকার যে উপাদানগুলোকে বলা হয় কি, আচ্ছা, লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। জেনেসিস মানে কোনো কিছু শুরু হওয়া, বিগিনিং, তাই না? লিম্ফোজেনেসিস হচ্ছে লিম্ফ তৈরি করার প্রক্রিয়া। যে মানুষের লসিকা তন্ত্র, এটাকে বলা হয় মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র। দ্বিতীয় সংবহন তন্ত্র কোনটাকে? লসিকা তন্ত্র। আর কি কি আমরা পড়ছি? দ্বিতীয় হার্ট কোনটা? সোলিয়াস মাসেল। দ্বিতীয় ব্রেন কোনটা? ইন্টেরিয়র স্নায়ুতন্ত্র। আর এখন পড়লাম দ্বিতীয় সংবহন তন্ত্র কোনটা, সেটা হচ্ছে লসিকা তন্ত্র। আচ্ছা, এখন আসো যে এই যে উপাদানগুলো, লসিকার যে উপাদানগুলো, এদেরকে কোষ উপাদান, কোষবিহীন উপাদান দুই ভাগে ভাগ করছে। তো কোষ উপাদানের ভিতর প্রধানত কোনটা থাকে? লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের পরিমাণটা হচ্ছে কত? 500 থেকে 75,000 প্রতি ml কিউবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 500 থেকে 75,000। 5,000 থেকে 7,500 না, কিন্তু 50,000 থেকে 75,000 না, ঠিক আছে? এগুলো মানে একটু তোমার খেয়াল থাকতে হবে। এছাড়া কি বলতেছে দেখো, লসিকা যদি ঘন দুধের মতন হয় সাদা, তখন তাকে বলা হয় কি? কাইল বলে। এছাড়া হচ্ছে কাইলোমাইক্রন হিসেবে পরিবাহিত হতে পারে, প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে। লসিকাগুলোর কাজ অপলক, একটা নিউনিক দিয়ে আমি মনে পড়তে বলছিলাম, অপলক। দেখো মিলাইতে পারো কিনা। লসিকা তন্ত্রের কাজ সমূহ, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, রিটেন থাকলে তোমার কাজে লাগবে যে কি কি পয়েন্ট কাজে লেখা যায়। তাহলে অপলকে পদ দিয়ে প্রথমে কি বলতেছে? প্রোটিন পরিবহন। পদ দিয়ে তারপরে এটা হচ্ছে পরিবহন, কিন্তু এটা হচ্ছে স্নেহ পরিবহন। দুটা পরিবহন প্রথমে। তারপরে অতে অক্সিজেন, পথে পুষ্টি, অক্সিজেন আর পুষ্টি। তারপরে আছে কি? শোষণ, পথে প্রতিরক্ষা আছে, প্রতিরোধ আছে। হ্যাঁ, প্রতিরক্ষা আর প্রতিরোধ। টিস্যুর গাঠনিক অখণ্ডতা রক্ষা। আর হচ্ছে টিস্যুর নিষ্কাশন, কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্য পদার্থের নির্গমন। এখানে টিস্যু রসের নিষ্কাশন, এই পয়েন্টটাই পড়ো যে 10%-এর অধিক লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। লসিকা নালী, এর হচ্ছে দেখো ওলাস রুটবাক এবং থমাস বার্থোলিন। এই বার্থোলিন হচ্ছে লসিকা তন্ত্র আবিষ্কারের সাথে জড়িত। এর নাম আর কোথায় পড়ছো? বার্থোলিনের গ্রন্থি অধ্যায়। এরপর লসিকা নালী দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে অন্তর্মুখী আর এটা অন্তর্মুখী। ধরো এটা হচ্ছে তোমার একটা লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ড। যদি একটা নালী এই গ্রন্থির দিকে আসে, তাহলে সেটাকে বলবে অ্যাফারেন্ট বা অন্তর্মুখী, ঠিক আছে? আর যদি এখান থেকে গ্রন্থি থেকে বাইরে বের হয়ে যায়, তাহলে হচ্ছে বহির্মুখী বা ইফারেন্ট বলবে, ঠিক আছে? বহির্মুখী বা ইফারেন্ট বলবে। এখন তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে থোরাসিক। ডান লসিকা নালী আর একটা হচ্ছে থোরাসিক। থোরাসিক শব্দের অর্থ হচ্ছে বক্ষ অঞ্চল। তাহলে ডান আর থোরাসিক, এটা বলতে পারো ডান হচ্ছে মোটামুটি 25%-এর মতন, আর থোরাসিক হচ্ছে 75% মতন। তবে বাম লসিকা নালী বলে কিন্তু কিছু নাই। ডান পাশে হচ্ছে দুইটা জিনিস, এটা ডান সাবক্লাভিয়ান শিরা আর এটা হচ্ছে ডান অন্তঃজুগুলার শিরা, দুইটা মিলে গঠিত হচ্ছে। এরপর লসিকা গ্রন্থি, এখানে 5 ধরনের উপাদান আছে বলতেছে। লিম্ফ নোডের সংখ্যা কত দেখো? 400 থেকে 700। কোথায় বেশি থাকে একটু লেখো? ঘাড়ে, বগলে, কুস্কিতে। বইতে লেখা না এটা। কোথায় বেশি থাকে? ঘাড়ে, বগলে, কুস্কিতে। এই যে লসিকা গ্রন্থি আমি যেটা চিন্তা করছি, ঘাড়ে, এরপর দেখো টনসিলের হতে পারে হচ্ছে 3 ধরনের। লেখো নেমোনিক হচ্ছে আপেল। এতে কি? অ্যাডেনয়েড। পথে প্যালাটাইন, আর লতে লিঙ্গুয়াল। এখন পথ দিয়ে কি? প্যালাটাইন, এইটা হচ্ছে প্রধান। পথে প্যালাটাইন, পথে প্রধান, মনে রাখবে। পথে হচ্ছে প্যালাটাইন, পথে প্রধান। এখানে লেখাই আছে প্যালাটাইন হচ্ছে, আমরা টনসিল বলতে প্রধানত প্যালাটাইন টনসিলকে বুঝি, প্রধানত প্যালাটাইন, ঠিক আছে? টনসিলে যদি ইনফেকশন হয়,
প্রদাহ হয় তাহলে নামের শেষে আইটিস যোগ করে দেবো, নাম কি হবে? টনসিল আইটিস। আচ্ছা, যদি এবার যদি কেটে ফেলা হয় তাহলে বলতে হবে টনসিল একটমি। ঠিক আছে, তাহলে একটমি মানে কোনো কিছু কেটে ফেলে দেয়া। আচ্ছা, যদি ডাক্তারি অপারেশনে যদি কোনো কিছুর নাম থাকে প্লাস্টি, তাহলে বুঝবো যে রিপেয়ার, আবার আগের মতন করে দিচ্ছি। আর যদি বলে অষ্টমী, অষ্টমী তাহলে একটা অপারেশন, সেগুলো হচ্ছে ছিদ্র করে, ফুটো করে, হ্যাঁ অসমানে ছিদ্র, তাহলে ফুটো করে ওটা ইয়েটা অপারেশনটা করা হবে। আমরা এই অধ্যায় শেষে পড়বো নাকি অ্যানজিওপ্লাস্টি। দেখছো প্লাস্টি মানে কি বললাম? রিপেয়ার, রিপেয়ার, হ্যাঁ নতুন আগের মতন করে দেয়া আর কি। তাহলে আরেকটা জিনিস, এই যে টনসিলেক্টমি বানানটা একটু খেয়াল করো, LLECT। তা আমাদের স্যার বলছিলেন যে তুমি যখন টনসিল কাটবে, অপারেশন যখন করবে, তাহলে তখন এক পাশে দুই পাশে মানে একসাথে দুটোই কেটে দিবা, ডান পাশ বাম পাশ দুটোই একসাথে অপারেশন করে দিবা। এক পাশে তার ইনফেকশন আর এক পাশে স্বাভাবিক আছে, তাহলে সেটা কাটবো না, এরকম না। ঠিক আছে, বলছিল যে যেহেতু একসাথে দুটোই কাটতে হবে সেটা মনে করানোর জন্যই ডাবল এল দিয়ে রাখছে এই বানানে। এটা তোমাদের লাগবে না, এটা স্পেলিং এ আসবে না। এবার হচ্ছে প্লিহা বা পিলা। প্লিহা বা পিলা এটা কি? 170 গ্রামের মতন ওজন। বাংলা সাহিত্যে পড়ছো না যে পিলে, আমার পিলে চমকে উঠলো, সেটা হচ্ছে এই যে প্লিহা, পিলে। যকৃৎ বোঝাতে চায়, আমার পিলে চমকে উঠলো। আচ্ছা, প্লিহাতে হচ্ছে দুইটা মজ্জা আছে, একটা লাল আর একটা সাদা মজ্জা, অপেক্ষাকৃত পাতলা একটা ক্যাপসুলে আবৃত, হ্যাঁ একটা আবরণ আছে, নাম হচ্ছে ক্যাপসুল। এখন দেখো যকৃতের সম্পর্কে 6টা জিনিস তোমার জানতে হবে, 6 থেকে 7টা। একটা হচ্ছে কি বলতেছে, এটা 300 ml এর মতন রক্ত জমা রাখতে পারে, 300 ml এর মতন রক্ত জমা রাখতে পারে। আর যকৃৎ যেখানে পার্সেল হচ্ছে 1500 ml জমা রাখতে। এখন 300 ml রক্ত জমা বাঁধার কারণে জমা রাখার কারণে কি কি বলতেছি? রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক, একটা কথা বলতেছি। আবার রক্তের প্রধান ছাঁকনি বলতেছি, আর ইমিউনোলজিক্যাল ফিল্টার বলতেছি, মানে বাংলা ইংরেজিতে দুইটা পয়েন্ট বলে দিলাম। আচ্ছা, এটা যদি বলে যে রক্তের প্রধান ছাঁকনি, রক্তের অপ্রধান ছাঁকনি কোনটা বা আর কি ছাঁকনি আছে, তাহলে সেটা হচ্ছে বৃক্ক। ঠিক আছে, আর লোহিত রক্তকণিকার কবরস্থান, এবং আরেকটা কথা লিখবে যে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। হয়েছে 6টা পয়েন্ট, আর ওই যে 300 ml এটা মনে রাখলে 7টা পয়েন্ট। হয়েছে, এরপর দেখো থাইমাস। বুকের হচ্ছে একটা ছবি দেওয়া আছে, দুইটা ফুসফুস, এর মাঝখানে আছে একটা থাইমাস। ঠিক আছে, এটা হচ্ছে পিরামিড আকৃতির, নরম, বড় এবং সক্রিয় থাকে। তো এখান থেকে দুইটা হরমোন খরিত হয় বলতেছে, একটা থাইমোসিন একটা থাইমোপয়েটিন। এটা হচ্ছে নরমালি শিশু অবস্থায় বাচ্চাকালে সক্রিয় থাকে, পরে আস্তে আস্তে সংক্ষিপ্ত এবং কম সক্রিয় হইতে থাকে। ঠিক আছে, তো এটা সারা জীবন আমাদের সাথে থাকে না। এই থাইমাসে কোনটা পরিণত হয়েছিল? টি কোষ, টি লিম্ফোসাইট। তাহলে কোষ মাধ্যম প্রতিরক্ষার জন্য এটা দায়ী। লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা কোথায় কোথায় পাওয়া যায়, কিছু হাড়ের নাম দিছে, এগুলো দাগ দিয়ে রাখতে পারো। আর আমরা তো একটা জিনিস পড়লাম যে কুসুমথলি থেকে হচ্ছে প্রথম 3 সপ্তাহ, 3 থেকে 6 মাস হচ্ছে যকৃৎ এবং প্লীহা থেকে, 6 মাসের পর থেকে আমৃত্যু হচ্ছে বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হয়। পরে পেজে আসো লসিকা সংবহন। এখানে যদি লসিকা ঠিক মতন পরিবাহিত না হতে পারে তাহলে ইডেমা হয়, ইডেমা হয়, বাংলায় বলা হয় হচ্ছে শোথ। তো এরকম একটা রোগ হচ্ছে গোদ রোগ। একে ইংরেজিতে কি বলা হয়? এলিফ্যান্টিয়াসিস। ইংলিশে আবার এটা স্পেলিং এর জন্য লাগে, আমরা মনে রাখবো কি, হাতি, তার পিঠে আমি, আর একটা সিস বোন। হাতির পিঠে আমি আর একটা বোন, আমার একটা বোন। যেমন থাইলেরিয়া ক্রিমি, থাইলেরিয়াসিস। এখন
ঠিক আছে, কথা ঠিক আছে। তো এটাও অনেকটা ওই ঘটনাই ঘটে, বুঝছো? সেই জন্য আমি এই জায়গায় এটা পড়াই দিলাম। তো বেসিক্যালি বলতে গেলে দুটো আলাদা। আর তোমার হচ্ছে যদি হার্টের সমস্যা হয়, একটা কথা বলছো না, হার্ট অ্যাটাক, হ্যাঁ হার্ট অ্যাটাক হইলে পায়ের পা ফুলে যায়, পানি জমে যায়, জুতো ভরতে আটসাট মনে হয়, তো ওইটা কিন্তু মূলত ওই যে ইডেমা। তো অনেক কারণেই ইডেমা হতে পারে, এর ভিতরে একটা কারণ হচ্ছে গদ্য। হ্যাঁ, অনেকে কিডনির সমস্যা হলে পা ফুলে যায়, প্রথমে ফেস ফলে আর কি, তারপরে। এরপর ছকে আর কিছু নাই, উল্টাও। পরে পেজে আসো, রক্তবাহিকা 3 শ্রেণীর আছে। তো 3 ধরনের রক্তবাহিকা আছে, একটা হচ্ছে শিরা, ধমনী, আর একটা কৈশিক জালিকা। এবার দেখো, ধরো আমি এই যে একই ধরনের একই সাইজের মোটামুটি দুটো রক্তনালীকে আঁকার চেষ্টা করলাম। তো এটার মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা দিলাম কম, আর বাউন্ডারি দিলাম বেশি, আর এইটা মোটামুটি দিলাম বড়, সাইডের বাউন্ডারি দিলাম কম। এখন বলো তো কোনটা কি আঁকার চেষ্টা করছি আমি? ছোট বলতে এইটা হচ্ছে ধমনী, আর এইটা হচ্ছে শিরা। তাহলে এটা ধমনীরে কি বলবো? আর্টারি। আর শিরা হচ্ছে ভেইন। তাহলে কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ছবি থেকে? এটা বলি হচ্ছে লুমেন, লুমেন, এটা হচ্ছে লুমেন। তাহলে শিরার হচ্ছে লুমেন বড়, ধমনীর লুমেন ছোট। এখানে হচ্ছে পেশি এবং যে লেয়ার গুলো, সেই লেয়ার গুলো হচ্ছে অত্যধিক পুরু, কারণ ধমনীতে উচ্চ চাপে রক্ত পরিবাহিত হয়। উচ্চ চাপ প্রেশার মেনটেন করতে গেলে দেয়ালটা তোমার শক্ত বানাতে হবে, নাহলে ফেটে উঠে যাবে, ঠিক না? আর এখানে হচ্ছে নিম্ন চাপে, কম চাপে, অপেক্ষাকৃত কম চাপে রক্ত পরিবাহিত হয়, এই কারণে স্তরটাও একটু কম পড়বে। এরপরে হচ্ছে বলতেছি কি, হ্যাঁ আর হচ্ছে 3টা স্তর থাকে, 3টা লেয়ার থাকে। তাহলে টিউনিকা কি বলতেছি? এক্সটার্না। এক্সটার্না হচ্ছে বাইরের দিকে থাকবে। তারপর টিউনিকা মিডিয়া, মিডিয়া হচ্ছে মাঝখানে থাকবে, আর টিউনিকা হচ্ছে ইন্টিমা হচ্ছে ভেতরের দিকে থাকবে। ইন মানে কি? ভেতরে। এক্স মানে কি? বাইরে। আর মিডিয়া মানে মাঝে, ঠিক আছে? তো বাইরে যেটা এক্সটার্নাল কি দিয়ে তৈরি? যোজক টিস্যু দিয়ে তৈরি। বাইরে থাকবে হচ্ছে যোজক টিস্যু, মাঝখানে হ্যাঁ সবসময় মায়ো বা মাঝে থাকবে হচ্ছে পেশি দিয়ে, আর ইন্টিমা হচ্ছে ভেতরে, এটা হচ্ছে এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি, এন্ডোথেলিয়াম। রেকর্ডিং চলতেছে তো? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ছকের থেকে তুমি পড়বা 4, 5, 6 নাম্বার পয়েন্ট গুলো, 4, 5 এবং 6, ঠিক আছে? কপাটিকার বিশেষ করে কপাটিকাটা হচ্ছে ধমনীতে থাকে না, আর হচ্ছে শিরাতে অর্ধচন্দ্রাকৃতিক কপাটিকা নরমালি থাকে। এখন কথা হচ্ছে উৎপত্তি অনুসারে এই সংজ্ঞাটা কি আসলে? ধমনী কারা, শিরা কারা? যেগুলো হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয়ে কৈশিক জালিকায় যে শেষ হয় সেগুলো ধমনী, আর যদি কৈশিক জালিকায় উৎপত্তি হয়ে হৃৎপিণ্ডে শেষ হয় তাহলে সেগুলো হচ্ছে শিরা। এখন আমাদের ব্যতিক্রম ধর্মী কোনটা? পালমোনীয়, হ্যাঁ, পালমোনারি বা ফুসফুসীয় শিরা, আর হচ্ছে ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? এই দুটো উল্টো, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনের ভিত্তিতে। পরের পেজে আসো। তো মানুষের যে হার্ট, এটা হচ্ছে 4 সপ্তাহ বয়সে প্রথম বিট করা শুরু করে, 4 সপ্তাহ থেকে বিট করা শুরু করে এটা আজীবন, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত বিট করতে থাকে। আচ্ছা, এরপর এখানে আবরণে আমি একটু চলে যাই, আর বাকি কিছু সংখ্যামূলক তথ্য আছে, ওগুলো তো পড়তেই পারতেছো। অ্যাপেক্সটা থাকে হচ্ছে নিচের দিকে, বেস থাকে হচ্ছে উপরের দিকে, তাই না? হৃৎপিণ্ডের যে আবরণ সেটাকে কি বলে? পেরিকার্ডিয়াম। এর ভিতরে কিন্তু 2টা লেয়ার, একটা হচ্ছে তন্তুময় বা ফাইব্রাস, তন্তুময় হচ্ছে ফাইব্রাস, আর হচ্ছে সেরাস। সেরাসের ভিতর আবার 2টা আছে, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা ভিসেরাল। তো ভিসেরালটা সবসময় ভিতরের দিকে থাকবে, এ তোমরা জানো,
প্যারাইটাল থাকবে তার মানে বাইরে, এই যে রশ্মি আছে তাহলে হচ্ছে বাইরে। এখন কথা হচ্ছে যে এই যে প্যারাইটাল আর এই ভিসেরাল এর মাঝখানে কিন্তু আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকবে, সেটা তাপচাপ ঘর্ষণের থেকে রক্ষা করে, সংঘর্ষ থেকে রক্ষা করে, কিন্তু এটা কিন্তু সেরাস এবং ফাইব্রাসের ভিতর থাকে না। বুঝছে কিনা? প্যারাইটাল ভিসেরাল এগুলো কার লেয়ার? সেরাসের লেয়ার, সেরাসের লেয়ার। ক্লিয়ার? তাহলে যে আবরণ তার নাম কি? পেরিকার্ডিয়াম। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রাচীরে এবার যদি বলি পেশি, তাহলে কয় ধরনের পেশি আছে? 3 ধরনের। এবার কি আছে? এপিকার্ডিয়াম, হ্যাঁ, তারপরে আছে মায়োকার্ডিয়াম, আর আছে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এখন কথা হচ্ছে যে এপি মানে বাইরে, মায়ো মানে হচ্ছে মাসেল, আর এন্ডো মানে ভেতরে। মায়ো আরেকটা কথা হতে পারে, সেটা হচ্ছে সার্কো। এই দুটো শব্দের অর্থ কি? পেশি। মায়ো মানেও পেশি, সার্কো মানেও পেশি। এই পেজে একটু পরে আমাদের কাজে লাগবে। তাহলে এপিকার্ডিয়াম, আচ্ছা কার্ডিয়াম, এই যে কার্ডিয়াম কথাটা আছে এর মানে কি? হৃৎপিণ্ড। আচ্ছা, আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে করোনারি। ঠিক আছে, হার্ট বোঝাতে কার্ডিয়া বা কার্ডিয়াম এবং করোনারি, দুটো শব্দ আমরা হামেশাই ব্যবহার করে থাকি। পেরি মানে কি? পেরি শব্দের অর্থ হচ্ছে চারপাশে। পেরি মানে চারপাশে। তাহলে হৃৎপিণ্ডের চারপাশে, তার মানে কি? পেরিকার্ডিয়াম, সেটা হচ্ছে হার্টের আবরণ। আচ্ছা, এপিকার্ডিয়াম, এপি মানে বাইরে, আর এন্ডোকার্ডিয়াম তো ভেতরে। এবার হচ্ছে কোনটা কি কাজ করে বা কি এর সম্পর্কে বৈশিষ্ট্য একটু বলো। আচ্ছা, দুটো হচ্ছে যোজক টিস্যু, এটাই যোজক টিস্যু, এটাও যোজক টিস্যু নির্মিত, এটাও যোজক টিস্যু, এটাও যোজক টিস্যু নির্মিত। আর মায়োকার্ডিয়াম এটা হচ্ছে পেশি নির্মিত। আচ্ছা, এপিকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে বাইরে থাকে, এর স্তরে চর্বি লেগে থাকে, একটা কথা, চর্বি লেগে থাকে। এন্ডোকার্ডিয়াম হচ্ছে রক্তবাহিকার সাথে, রক্তনালীর সাথে অবিচ্ছিন্ন সংযোগে থাকে, হ্যাঁ, এবং হৃদ কপাটিকার সাথে অবিচ্ছিন্ন সংযোগ করে রক্তবাহিকা গঠন করে, এরকম কি যেন কথা আছে দুইটা। মায়োকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে দৃঢ় অংশ, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে। আছে না, সবগুলো লাইন কিন্তু এখানে পড়া লাগবে, কোন লাইনই বাদ দেওয়া যাবে না, পুরোটাই পড়তে হবে এটুকু। নিচে আসো, আমি যদি বলছি এই যে সার্কো মানে তো লিখে দিছি, সার্কো মানে মাসেল, আমি যদি বলি সার্কোলেমা, হ্যাঁ, লেমা শব্দের অর্থ হচ্ছে আবরণ, লেমা শব্দের অর্থ হচ্ছে আবরণ। তাহলে সার্কোলেমা মানে কি? পেশির আবরণ, পেশি কোষে আবরণ। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি সার্কোপ্লাজম, হ্যাঁ, পেশির সাইটোপ্লাজমকে বলবো হচ্ছে সার্কোপ্লাজম। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন্টারকালেটেড ডিস্ক দেখে কি চেনা যায়? হৃৎপেশি চেনা যায়, এটা 99 পড়তেছ, লিখলাম না। ইন্টারকালেটেড ডিস্ক দেখা যায়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ, দেখো হার্ট হচ্ছে, মানুষের হার্ট কয়টা চেম্বার থাকে? 4টা। রুই মাছের 2টা। এবার মনে করো যে আমরা এটার একটা হার্ট হিসেবে বিবেচনা করে নিলাম, যেহেতু আমাদের একাডেমিক না, হার্ট আঁকানো শিখে খুব বেশি লাভ নেই, তুমি এরকম পরীক্ষার হলে যাতে টুক করে এঁকে ফেলতে পারো, জাস্ট এরকম বুঝতে পারলে হচ্ছে। এই পাশটা হবে ডান আর এই পাশটা হবে বাম। উপরের দুটো হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, আর নিচের দুটো হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। হ্যাঁ, দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দাটা থাকবে সেটার নাম কি? আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। আর দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে থাকলে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। ঠিক আছে। এবার কি বলতেছে, তোমার ডান পাশের যে অ্যাট্রিয়াম, এর কাছে এখানে 1টা 2টা 3টা মানে ত্রিপত্রী কপাটিকা থাকে, ত্রিপত্রী কপাটিকা থাকে। আর এখানে দ্বিপত্রী বা বাইকাসপিড কপাটিকা থাকে। এটা ট্রাইকাসপিড, এটা বাইকাসপিড। ডান পাশে ট্রাইকাসপিড। আচ্ছা, দেখো এই পাশে ডান পাশের অ্যাট্রিয়ামে উপর থেকে একটা জিনিস ঢুকবে, নিচ থেকে একটা জিনিস ঢুকবে, পাশের থেকে একটা জিনিস ঢুকবে। এটা কি? ইনফেরিয়র ভেনা ক্যাভা, উপর থেকে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, আর এটা কি? করোনারি সাইনাস। করোনারি মানে কি? হার্ট, হার্টের নিজের কাছে যেটা দিয়ে রক্ত সরবরাহ পৌঁছাতে হয়, ওটা হচ্ছে তার করোনারি সাইনাস। সুপিরিয়র ভেনা ক্যাভা বাংলায় বলে কি? ঊর্ধ্ব মহাশিরা। ইনফেরিয়র ভেনা ক্যাভা হচ্ছে নিম্ন মহাশিরা। আর কি? করোনারি সাইনাস। সবগুলো থেকে রক্ত কোথায় এসে পৌঁছাচ্ছে? ডান অ্যাট্রিয়ামে। তাহলে এটাকে বলা হয় কি? হার্টের রিসিভিং চেম্বার। এক্সট্রা ইনফো, রিসিভিং চেম্বার লিখে রাখতে পারো চাইলে বইতে।
এবার কি হবে, এইগুলো থেকে যেহেতু ভেনা কাবা মানে ভেইন, সবগুলো থেকে আসবে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে। সেটা ট্রাইকাসপিড কপাটিকা খোলা পাইলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করলো। ভেন্ট্রিকল থেকে এইখান থেকে একটা জিনিস উঠবে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। যেহেতু হার্ট থেকে উঠছে, উৎপত্তি অনুসারে এটা ঠিকই আছে, কিন্তু এটা ব্যতিক্রমধর্মী জিনিস হচ্ছে কার্বন ডাই অক্সাইড বহন করতেছে। তো তুমি মনে করো যে এটা হচ্ছে একটা ফুসফুস, এটা হচ্ছে একটা ফুসফুস, ফুসফুসে যায় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এই দুটো পারস্পরিক বিনিময় হবে। বিনিময় করার পর এই যে আমি এখন কলম বদলাচ্ছি, যেহেতু এখানে চলে আসছে, ঠিক আছে, এটা অক্সিজেন বাহী রক্ত, এটা হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় শিরা, শিরা দিয়ে আসতেছে অক্সিজেন যুক্ত রক্ত হার্টের বাম অ্যাট্রিয়ামে এসে পৌঁছালো, বাম অ্যাট্রিয়ামে এসে পৌঁছালো, ঠিক আছে। এবার কিন্তু কার্বন ডাই অক্সাইডের বদলে অক্সিজেন প্রবেশ করলো, কিন্তু যেহেতু ফুসফুসে উৎপত্তি হয়ে হার্টে পৌঁছাচ্ছে সেহেতু এর নাম হচ্ছে শিরা। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম আমাদের এইটা, আর এটা ব্যতিক্রম দুটো আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে বাইকাসপিড কপাটিকা থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করলো। শেষে আমি এখান থেকে একটা বোঝা যেতে হচ্ছে কি অ্যাওর্টা, অ্যাওর্টা বাংলায় কি বললে, মহাধমনী, মহাধমনী, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সমগ্র দেহে সার্কুলেট করে দেয়, পরে হচ্ছে আবার এখান থেকে ঘুরে এই তিনটার মাধ্যমে আবার হার্টে এসে প্রবেশ করে, ঠিক আছে। এই হয়ে গেল তোমার হচ্ছে সার্কুলেশন। এখানে হচ্ছে আমাদের মেইনলি দুইটা সার্কুলেশন পড়লাম, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর একটা পালমোনারি সার্কুলেশন, ঠিক আছে। বাম পাশ দিয়ে বাম লিখে রাখছি, বাম দিয়ে একটা নিউমোনিক আছে, বাম দিয়ে মনে রাখবো বতে বাইকাসপিড কপাটিকা, হ্যাঁ, আর ম দিয়ে হচ্ছে মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকার অপর নাম কি মাইট্রাল, বা কোথাও মিট্রাল লেখা থাকতে পারে। বাম পাশে থাকে, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে। আচ্ছা, এরপর দেখো যদি আমরা এখানে একটু কপাটিকা গুলো পড়ে ফেলি, তাহলে মেইনলি তো দুইটা আমরা পাইলাম, বাইকাসপিড ট্রাইকাসপিড, দুইটা কপাটিকা তো আছে। টোটাল কপাটিকা কয়টা? 6টা, ঠিক আছে। টোটাল হচ্ছে 6টা, এর ভিতর দুইটা আমরা পাইছি অলরেডি, 4টে হচ্ছে সেমি লুনার বলে, সেমি লুনার, হ্যাঁ। সেমি হেমি ডেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, লুনার শব্দের সিনোনিম হচ্ছে মুন, চাঁদ, ঠিক আছে। এখন হচ্ছে এই 4টা কোথায় কোথায় থাকে, ইনফিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে আমাদের দেখো ডান অ্যাট্রিয়াম এর সংযোগস্থলে যেটা এইখানটা, এখানে থাকবে কি ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান, ইউস্টেশিয়ান, ঠিক আছে। তাহলে রস্যই দিয়ে কি মনে রাখবো আমরা, ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত, রস্যই দিয়ে ইউস্টেশিয়ান কপাটিকা, রস্যই দিয়ে ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত। আচ্ছা, করোনারি সাইনাসের সাথে ডান অ্যাট্রিয়ামে যেটা, এখানে কি থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, করোনারি সাইনাসের সাথে আছে তাই করোনারি কপাটিকা। আচ্ছা, সুপিরিয়র ভেনা কাভার সাথে কোনো কপাটিকা হবে না, হবে না। পালমোনারি ধমনী যে জায়গায় উঠছে এই জায়গাটায় গোড়ায় কি হবে, পালমোনারি কপাটিকা, পালমোনারি সেমিলুনার কপাটিকা। তাহলে কিসের কিসের সংযোগস্থলে একটু বলো, ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি, হ্যাঁ, ধমনী। এখানে যে শিরা আসছে এখানেও কোনো কপাটিকা নাই, লাস্ট যেটা এইখানে, এটা মহাধমনীর সাথে, এটা হচ্ছে অ্যাওর্টা বলে, তাহলে অ্যাওর্টিক, তাহলে এটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, ঠিক আছে। তাহলে এই ছবিটা তুমি ভালো করে শিখলে তুমি হচ্ছে সার্কুলেশন তো দুটো বলতে পারবা, তুমি 4টা কপাটিকাও মানে 6টা কপাটিকাও দেখতে পারতেছো মোটামুটি, প্লাস বাচ্চা কাচ্চা পড়ায় অনেক টাকা ইনকাম করতে পারবা। আচ্ছা, এখানে তোমার কথা শুনে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, এটা হচ্ছে যে 3 গুণ বেশি পুরু, 3 গুণ বেশি পুরু। কপাটিকা গুলোর কাজ কি, সবসময় রক্ত যাতে উল্টো দিকে ফিরে না আসে সেটা ইয়ে করা,
প্রোটেক্ট করা। দরজা দেখো, তোমার যে দরজাগুলো একদিকে খোলা যায়, হ্যাঁ, তো কপার টিকা গুলো একদিকে খোলে উল্টো দিক যাতে না আসতে পারে সেটা হচ্ছে এটা নিশ্চিত করে, নিচে নামে না। হ্যাঁ, তাহলে আমরা যে হার্টের ভালভ মাস্টার গেছি বলি, ভালভ বলতে এই কপার টিকা গুলোকে বোঝায়। পৃষ্ঠা উঠাও, 12:10 বেজে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে হার্টের জাংশনাল টিস্যু, আরেকবার বোঝায় যায়। আরেকবার আমরা এই ফালতু মার্কা হার্ট আমরা আরেকবার রাখবো। এই যে ধরো আরেকটা হার্ট, ঠিক আছে, দেখো কথা বলো না। এখানে কি আছে? এসএ নোড। এখানে আছে কি? এভি নোড। দেখো এসএ নোড থেকে এভি নোডে আসার রাস্তা কয়টা? 3টা। এরপর এখানে আসছে, এরপর হচ্ছে 2টা ব্রাঞ্চ। এখানে 2টা ব্রাঞ্চ, এখানে 2টা ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এসএ নোড, এরপর হচ্ছে এভি নোড, এটা হচ্ছে বান্ডল অফ হিজ, এটা হচ্ছে রাইট এন্ড লেফট ব্রাঞ্চ, বান্ডল ব্রাঞ্চ বলে। আর এটা হচ্ছে তোমার পার্কিনজি ফাইবার, ভেন্ট্রিকলের প্রাচীর জুড়ে যেগুলো আছে, ভেন্ট্রিকলের প্রাচীর জুড়ে যেগুলো আছে। হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে কয়টা অংশ টোটাল? এই 5টা মিলে বলা হয় হচ্ছে সংযোগী টিস্যু, সংযোগী টিস্যু বা হচ্ছে জাংশনাল টিস্যু। আচ্ছা, এসএন থেকে এভিএন এইখানে যাইতে দেখো কয়টা রাস্তা আমি আঁকছি? 3টা। তাহলে মনে রাখতাম 0.03 সেকেন্ড। এভিএন এ যে এখানে সিগন্যালটা কিছুক্ষণ বসে থাকে, ইলেকট্রিক সিগন্যালটা বসে থাকে, তাহলে 0.09 সেকেন্ড। এটাকে কি বলা হয়? এভি নোডাল ডিলে, এভি নোডাল ডিলে বলে। আর এখান থেকে একদম ভেন্ট্রিকলের প্রাচীর পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে লাগবে আরো 0.04 সেকেন্ড। তাহলে টোটাল কত যোগ করলে? 9 আর 13 আর 3 16, 0.16 সেকেন্ড টোটাল সময় লাগে। ঠিক আছে, এখন এভি নোডাল ডিলের সময়কাল যদি কত বলে তাহলে কি দেখাবো? 0.09 সেকেন্ড। আচ্ছা, এছাড়া আর কি আছে? এই যে এসএন কে আমরা কি বলি? পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার। পেসমেকার বাংলায় বলা হয় ছন্দ নিয়ামক। আচ্ছা, এভিএন কে কি বলা হয়? রিজার্ভড পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক, রিজার্ভ পেসমেকার বলে। আচ্ছা, এরপর কি বলো? হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? সিস্টোল। সবাই জানো, সাথে সংকোচন, সাথে সিস্টোল। প্রসারণ হচ্ছে ডায়াস্টোল। আর একটা সিস্টোল একটা ডায়াস্টোল মিলে কি একটা হার্টবিট, একটা হ্যাঁ হার্টবিট। ঠিক আছে, দ্বিপত্তনী রক্ত সংবহন। আচ্ছা, আমরা এই যে ছবিটা আঁকছিলাম এখানে একটু বলা উচিত ছিল। দেখো এই যে ডান পাশে কি থাকবে? সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকবে। আর বাম পাশে অক্সিজেন যুক্ত, মানে বতে বাম বতে বিশুদ্ধ রক্ত, বতে বাম বতে বিশুদ্ধ রক্ত বাম পাশে থাকে। তাহলে হার্টে ডান বাম দুই পাশে 2 ধরনের রক্ত থাকে, কিন্তু কখনো মিশে যায় না। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিপত্তনী রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের কি একপত্তনী, শুধু ওদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। শুধু রুই মাছ না, মানে যে কোনো মাছ বললে। আচ্ছা, হার্ট কেন অবসন্ন হয়ে পড়ে না? তোমরা একটা ফেমাস মোটিভেশনাল কোট শুনছো যে হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না, তুমি তোমার মা বাবার হৃৎপিণ্ড, তাই না? শুনছো না এই কথা? তো কাহিনীটা কি? যদি অবাধ শ্বসন হয় কোথাও, তাহলে তোমরা জানো যে ওখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, পড়ছো না? অন্তঃশ্বসন তো 2 রকম হতে পারে, একটা সবাত আর একটা হচ্ছে অবাধ। তো অবাধ শ্বসনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে যে কোনো কিছু অবসন্ন হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু হার্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডটাই খায়, ল্যাকটিক অ্যাসিডটাই ও পুষ্টি হিসেবে গ্রহণ করে নেয়, এই কারণে হার্ট ক্লান্ত হতে পারে না। পরে ছকের ভিতরে আসো, 214 পেজে। এগারোটা হচ্ছে দেহের বৃহত্তম ধমনী, প্রথম লাইনটা দাগ দাও। আর তারপরে কর্ডি টেন্ডনের ভিতরে দাগ দাও, এটা হার্টকে উল্টো দিকে ঘুরে যেতে দেয় না।
জুওলজি বিভাগে আলাদা আলাদা এডিশন, তা তো হওয়ার কথা না। জুওলজি তো সবার একই থাকার কথা। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এদিকে দেখো, অলিন্দের সংকোচন, এর বাংলায় কি বলবা? অ্যাট্রিয়ামের সিস্টোল। তাহলে আমি মনে রাখতাম যে সংকোচন মানে তো সিস্টোল, আর এর জন্য সময়টা লাগবে হচ্ছে স্বল্প। সিস্টোলের জন্য সময়কালটা হচ্ছে স্বল্প। স স স। এখন আমার কাছে আছে কি পয়েন্ট 1 আছে, 0.3 আছে, 0.5 আছে, 0.7 আছে, এই চারটা সংখ্যা আছে। আমি সিস্টোলের বেলায় কি দেবো? স্বল্প দেব। হ্যাঁ, তাহলে হয়তো এটা দেবো, নয়তো এটা দেবো, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে তাহলে আমার কাছে ডায়াস্টোলের সময়কাল 1, 3, 5, 7। আচ্ছা সৌরভ দেখো, তাহলে এই যে অ্যাট্রিয়াম বা হচ্ছে অলিন্দের, তাহলে এটা কি বলতেছি? এটা মনে রাখতাম অতিরিক্ত, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? অলিন্দের সিস্টোল বা অ্যাট্রিয়ামের সিস্টোল এটা কি অতিরিক্ত স্বল্প। তাহলে এই চারটার ভিতর অতিরিক্ত স্বল্প কোনটা মনে হয় তোমার? এই যে 0.1। তাহলে আমি যদি বলতাম ডায়াস্টোলের কি বলে, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, তাহলে কি বলতাম? তাহলে এটা 0.7, টোটাল মিলে 8 হবে। তাহলে আমি যদি বলতাম অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, তাহলে এখানে তো 1 চলে গেছে, তাহলে এখানে কত হবে? 0.7 হবে। টোটাল মিলে আমার কি হতে হবে? 0.8 হওয়া লাগবে যোগফল। তাহলে যদি বলতাম ভেন্ট্রিকলের সিস্টোল, তাহলে সিস্টোল মানে তো স্বল্প, আমার কাছে এই দুটো সংখ্যা আছে, কোনটা নিবা? হ্যাঁ, যেটা স্বল্প সেটা কম নিবা। আর যদি বলি ভেন্ট্রিকলের ডায়াস্টোল, তাহলে কোনটা নিবা, কারণ কি যোগ করে 8 বানাতে হবে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন টেকনিক আছে, তুমি একটা সাল মনে রাখতে পারো। হ্যাঁ, অনেক অনেক টেকনিকই আছে, অনেক অনেকবার মনে রাখে। এখন এটা হচ্ছে আমার টেকনিক, এই কারণে হচ্ছে আমি মনে রাখতাম। এখন হচ্ছে ব্যাপার কি তোমার, এই যে 0.1 যেটা সবচেয়ে স্বল্প, এইটারে আবার 2 ভাগে ভাগ করছে, ঠিক আছে। এটা একটা ডাইনামিক ফেজ আছে একটা, আর অ্যাডাইনামিক ফেজ একটা আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ফেজের সময়কাল হচ্ছে 0.05 সেকেন্ড। হ্যাঁ, এখানেও হবে 0.05 সেকেন্ড, ঠিক আছে। মরার উপর খাড়ার ঘা বলে না, সবচেয়ে ছোটটারে আবার বিভাগ করছে। এখন কি আছে? দুইটা শব্দ আছে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ডাব। তাহলে হার্টের প্রথম শব্দ যদি বলে, প্রথম শব্দ কিন্তু লাভ, দ্বিতীয় শব্দ হচ্ছে ডাব। তাহলে তোমার মনে রাখতে হবে যে এখানে কোনো আমাদের অ্যাট্রিয়ামের সাথে কোনো শব্দের সম্পর্ক নেই, দুইটা হচ্ছে ভেন্ট্রিকলের সাথে। তাহলে এটা হচ্ছে ড আছে, তাহলে এটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল, আর এটা হচ্ছে ভেন্ট্রিকলের কি সিস্টোল। দুটাই ভেন্ট্রিকলের সাথে সম্পর্কিত, পারবো কিনা? অ্যাট্রিয়ামের সাথে কোনোটার সম্পর্ক নাই। এবার কি আছে? রক্তচাপ ও হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ। লেখো, সবাই একটু লেখো, ঘাসফড়িং এর হার্ট হচ্ছে নিউরোজেনিক হার্ট। ঘাসফড়িং নিউরোজেনিক হার্ট লিখে ফেলো। মায়োজেনিক, মায়ো মানে কি মাসেল, জেনিক মানে হচ্ছে অরিজিন, তাই না? তাহলে মানুষের যে হার্টের বিটটা, এটার অরিজিন, উৎপত্তি কোথা থেকে? মাসেল থেকে। হ্যাঁ, ওই যে আমরা জাংশনাল টিস্যু থেকে পড়লাম, ওইখান থেকে। কিভাবে এটা প্রমাণ পাওয়া গেছে? 3টা সত্য। অক্সিজেন সমৃদ্ধ লবণের দ্রবণে 37°C তাপমাত্রায় যদি সংরক্ষণ করো, তাহলে হার্ট কিছুক্ষণ বিট করে। 3টা কথা, অক্সিজেন সমৃদ্ধ লবণের দ্রবণে 37° তাপমাত্রায় হার্ট কিছুক্ষণ বিট করে, মস্তিষ্ক থেকে আলাদা করে দিল। কিন্তু ঘাসফড়িং এর হার্ট এরকম কখনো বিট করবে না, কারণ কি ওদের নিউরোজেনিক হার্ট।
এরপর হচ্ছে এস এ নোড এর অবস্থানটা যদি তুমি একটু দেখতে চাও, তাহলে এস মানে কি সুপিরিয়র ভেনা কাভা, এস মানে সুপিরিয়র ভেনা কাভা, এ মানে কি অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম। তাহলে কিভাবে নামকরণটা হয়েছে এস এ নোড, আন্দাজে কিন্তু বসায় দেয়নি। এস বলতে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এতে অ্যাট্রিয়াম, এই দিয়ে কিন্তু ওরা এস এ নোড নামকরণ করছে। এখানে হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ স্থূলতা একটু পড়ো, মিলিমিটারে কিন্তু এটা 10 থেকে 15 মিলিমিটার। তাহলে আমি 10 এদিকে তাকাও, 10 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? হ্যাঁ, তাহলে ওখানে ধরছে আমরা 3 ধরে নিছি, 3 যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কি হয়? 1। তাহলে এখানে হচ্ছে আমরা কিডনির ক্ষেত্রে পড়ি না যে 2 দিয়ে ভাগ করে করে, যে দৈর্ঘ্যটা 2 দিয়ে ভাগ করলে প্রস্থ, তারে ভাগ করলে পুরুত্ব, এখানে 3 দিয়ে ভাগ করে করে, ঠিক আছে? 10 3 দিয়ে ভাগ করে 3, 3 দিয়ে ভাগ করে 1। এভি নোড, এভি নোড কি হবে? হ্যাঁ, এটা জান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে, এভি। বুঝতে পারছো কিভাবে নামকরণ হয়েছে? এভি, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে তাই। তারপরে উচ্চ রক্তচাপ, সিস্টোলের প্রেসারটা সবসময় বেশি। তাহলে আমরা কি বলতেছিলাম? এভি নোড, এভি নোড কেন নামকরণ করা হয়েছে? এতে অ্যাট্রিয়াম আর ভিতে ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে তাই। আচ্ছা, সিস্টোল, সিস্টোলিক রক্তচাপ হবে বেশি। সিস্টোল মানে কি? সংকোচন। সিস্টোল মানে সংকোচন। তাহলে হার্ট যখন সিস্টোলে আছে, হার্ট যখন সংকুচিত হয়ে আছে, তখন হার্টের ভিতর তো রক্তের পরিমাণ আছে খুবই কম, সামান্য একটু পড়ে আছে, কিন্তু বেশিরভাগই রক্ত হচ্ছে তোমার শিরা ধমনীতে ছড়ায় পড়ছে। এখন কথা হচ্ছে, এবার তুমি যদি ওই মুহূর্তে রক্তচাপটা মাপো তাহলে বেশি পাবা। যখন হার্ট প্রসারিত হয়েছে, ডায়াস্টলে গেছে, তখন সব রক্ত, আশেপাশের রক্ত ওর ভিতরে এসে পড়ছে, তখন শিরা ধমনীতে রক্তচাপ কি হবে? কম থাকবে। তো সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় সিস্টোলিক রক্তচাপটা বেশি হয়। সেটা কত বলতেছে? 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? 100 থেকে 139। ডায়াস্টোলিক রক্তচাপ কত? এটা ধরা হয় 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। তাহলে এটাকে আমরা এভারেজ ধরি হচ্ছে 120, এটাকে ধরি হচ্ছে 80। তাহলে এটা হবে কি 120/80 মিলিমিটার মার্কারি। এটাকে আমরা গড় রক্তচাপ, স্বাভাবিক রক্তচাপ হিসেবে বলি। এখন দেখো যে আমি যেভাবে লিখছি, আগে কি দিছি? আগে সিস্টোলিকটা মানে বেশি মানটা আগে দিছি, পরেরটা দিছি কম। তাহলে তোমরা কিন্তু এই ভুলটা করো। অঙ্কিত আমাদের লিখে পাঠাইছে সেদিন যে আমার মার রক্তচাপ 110/175, এটা কিন্তু ভুল হলো না। বুঝতে পারছো? আগে সিস্টোলিকটা, আগে বড়টা, তারপরে ছোটটা লিখতে হবে, ঠিক আছে? আগে বড়টা লিখতে হবে, তারপর ছোটটা লিখতে হবে। যাই হোক,